গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন এইচ.জি. ওয়েলসের গল্প দ্য আইল্যান্ড অব ডক্টর মরো। আজ পঞ্চম এবং সর্বশেষ পর্ব। হাত মুখ ভালো মতো ধুয়ে রাতের খাবারটা সেরে নিলাম। তারপর আমার ছোট্ট ঘরটাতে এসে বসলাম দুজনে। আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে লাগলাম প্রথমবারের মতো। রাত তখন প্রায় 12টা। মন্টগোমারির মধ্যে নেশার ছিটে ফোটাও নেই, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে নিজের ওপর মহা বিরক্ত সে। আমার মনে হয় পশু মানবদের মতো সেও বিশ্বাস করত মরও কোনোদিন মরতে পারেন না। 10-11 বছর ধরে একটানা এই দ্বীপে থাকতে থাকতে ওর স্বভাবটাই অন্যরকম হয়ে গেছে। মরোর মৃত্যুতে তাই স্বাভাবিকভাবেই খুব বড় একটা ধাক্কা খেয়েছে সে। শালা, আক্ষেপ করে বলল মন্টেগোমারি। কোনো লাভই হলো না, সারাটা জীবন শুধু ঠকেই গেলাম আমি। নার্স আর স্কুল মাস্টারদের বকুনি শুনতে শুনতেই কাটল প্রথম 16টা বছর। তারপর ডাক্তারি পড়লাম 5 বছর জান প্রাণ দিয়ে। কি কষ্টটাই না আমাকে করতে হয়েছে। লজিংয়ে থাকতাম এক বাড়িতে, খাবারের মান ছিল খারাপ, নোংরা ছেঁড়া কাপড় পরে দিন কাটাতে হতো। খারাপ কিছু অভ্যাসও ছিল আমার। শেষে তো বিরাট এক ভুল করে এই নরকে আসতে হলো। 10টা বছর কাটালাম এখানে। 10টা বছর। কেন? আমি কি ছেলের হাতের মোয়া? শুনুন, এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে এই দ্বীপ ছেড়ে পালানো। মন্টেগোমারির আক্ষেপে কান না দিয়ে কাজের কথা বললাম। পশু মানবদের নিয়ন্ত্রণ করা আপনার আমার কাজ নয়। একটামাত্র পুমাকে মানুষ বানাতে গিয়ে প্রাণ হারালেন মরো, আর এখানে তো গন্ডায় গন্ডায় পশু মানব ঘুরে বেড়াচ্ছে পুরো দ্বীপে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে আমাদের। পালিয়ে হবেটা কি শুনি? হতাশ কণ্ঠে জানতে চাইল মন্টেগোমারি। ইংল্যান্ডে আমার না আছে ঘর বাড়ি, না আছে বন্ধু বান্ধব। সেখানে কি করব, কার কাছে যাব? তাছাড়া যেসব নিরীহ পশু মানব এখনো আইন মেনে চলছে, ওদেরই বা কি হবে? লতাপাতার যে স্তূপের উপর মরল লাশ রেখেছি, মন্টেগোমারির হতাশাকে পাশ কাটিয়ে গেলাম। ওই স্তূপটাকে চিতা বানিয়ে ফেললি তো ভালো হবে। অন্য যে জীবজন্তুগুলোকে হত্যা করেছি ওগুলোকে একসঙ্গে পুড়িয়ে দেওয়া যাবে। পশু মানবদের ব্যাপারে কি বললেন? জানি না, মরুক শালারা। মাংসাশী প্রাণী থেকে যেগুলোকে বানিয়েছিলেন মরো, ওগুলো তো নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেই মরবে। ধরে ধরে তার সবগুলোকে খুন করা সম্ভব না। নাকি আপনার মতো ভালো মানুষের মনে সেরকম চিন্তাভাবনাই আছে? খেয়াল করলাম আমাকে ব্যঙ্গ করে ভালো মানুষ শব্দটা উচ্চারণ করল সে। মেজাজ বিগড়ে গেল আমার। উল্টো সিধা কিছু একটা বলে ফেললাম। শুনে আরও খেপে গেল মন্টেগোমারি। চিৎকার করে বলল, জাহান্নামে যান। বারবার বলছি আপনার চেয়ে আমার অবস্থা অনেক খারাপ। বুঝেও বুঝতে পারছেন না, নাকি কানে যাচ্ছেন আমার কথা? এক লাফে উঠে দাঁড়ালো সে। থাবা দিয়ে তুলে নিল ব্র্যান্ডির বোতলটা। আমার দিকে বাড়িয়ে ধরে বলল, নিন খান। খালি বড় বড় কথা, খান। না, কঠিন কণ্ঠে বললাম। ল্যাম্পের হলুদ আলোয় মন্টেগোমারিকে কেমন অচেনা মনে হলো আমার। যত মদ খাচ্ছে তত বকবকানি বাড়ছে ওর। নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। পশু মানবদের পক্ষে কথা বলছে বারবার। শেষে গুণগান গাইতে শুরু করল মলিংয়ের। বলল, এই জীবনে কারো কাছ থেকে যদি সেবা যত্ন বলে কিছু পেয়ে থাকে, তাহলে নাকি মলিংয়ের কাছ থেকেই পেয়েছে। তারপর হঠাৎ করেই কি যেন হয়ে গেল ওর। ব্র্যান্ডির বোতলটা আঁকড়ে ধরে টলতে টলতে দরজার দিকে এগোতে শুরু করল। কি করতে যাচ্ছে সে বুঝে গেলাম। পথ রোধ করে দাঁড়ালাম ওর। ওই জন্তুটাকে কি মদ খাওয়াবেন নাকি? জন্তু? কে জন্তু? তুই জন্তু। সর আমার সামনে থেকে। আপনার দোহাই লাগে, সরে যা বলছি। গর্জে উঠে একটানে রিভলভার বের করলো মন্টেগোমারি। ঠিক আছে বলে সরে দাঁড়ালাম একপাশে। আমার ঘরের দরজাটা খোলার জন্য হুড়কোয় যখন হাত দিয়েছে, তখন একবার মনে হলো ঝাঁপিয়ে পড়ি ওর ওপর। কিন্তু আমার ভাঙা হাতটার কথা ভেবে বাতিল করে দিলাম চিন্তাটা। সজোরে সশব্দে দরজাটা খুলল মন্টেগোমারি। তারপর আধ পাক ঘুরে তাকালো আমার দিকে। ল্যাম্পের হলদেটে আলো আর চাঁদের ফ্যাকাশে আলোয় ওকে দেখে আগের চেয়েও অন্যরকম মনে হলো আমার। ওর পাতলা ভ্রুর নিচে চক্ষু কোটর দুটো দেখে মনে হচ্ছে কালো দুটো গর্ত যেন। দাঁত মুখ খিচিয়ে আমার উদ্দেশ্যে বলল সে, তোর ভেতর মনুষ্যত্বের অহংকার অনেক বেশি। নিকুচি করি তোর। আগামীকাল আত্মহত্যা করব আমি। তবে তার আগে একটা রাত কাটাতে চাই একেবারে নিজের মতো করে, সব কাজ থেকে ছুটি নিয়ে। ঘুরে বাইরে বেরিয়ে গেল সে। চেঁচিয়ে ডাকল, মলিং।
মলিং! চাঁদের মরা আলোয় অস্পষ্ট 3টা ছায়ামূর্তিকে দেখলাম এগিয়ে আসছে সৈকত ধরে। এতদূর থেকেও একজনকে চিনতে পারলাম, মন্টগোমারির নৌকার এক বাদামি পশু মানব। পেছনের দুজনকে ভালো মতো চেনা যাচ্ছে না, চলমান কালো স্তূপ বলে মনে হচ্ছে। মলিং এর কুঁজো কাঁধ দুটো চোখে পড়ল কিছুক্ষণ পর। বাড়ির এক কোণা ঘুরে সামনে এসে দাঁড়ালো সে। নে, খা। হাতে ধরা বোতলটা ওর দিকে বাড়িয়ে ধরে বলল মন্টগোমারি, এই শালা জন্তু কোথাকার, খা, খেয়ে মানুষ হ। হাতের বোতলটা ঝাঁকাতে ঝাঁকাতে ধীর কদমে পশ্চিম দিকে রওনা হলো সে। মলিং আর অন্য 3 পশু মানব পিছু নিল ওর। চাঁদের আলোয় চকচক করছে সৈকতটা। ওটা ধরে 5টা কালো মূর্তির মতো এগিয়ে চলল ওরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে। মন্টগোমারিকে একবার দেখলাম নির্জলা ব্র্যান্ডি গেলাচ্ছে মলিংকে। বাকিরাও বাদ যায়নি। আরও কিছুক্ষণ পর সৈকত থেকে ভেসে আসা হইচই আর হেড়ে গলার অর্থহীন টুকরো টুকরো গান শুনে বুঝলাম মন্টগোমারি যা গাইতে বলছে তাই গাইছে ওরা। গানের বেশিরভাগ কথাই আমাকে ব্যঙ্গ করে, সেনাদলের কুচকাওয়াজের মতো। হঠাৎ করে চেঁচিয়ে উঠল মন্টগোমারি। শুনে পুরো দলটা ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে হারিয়ে গেল দূরের কালো জঙ্গলটার ভেতরে। তারপর একসময় মিলিয়ে গেল ওদের কোলাহলের সব আওয়াজ। নীরবতার জমাট বাঁধল আবার। এতক্ষণে মধ্যাকাশ ছাড়িয়ে গেছে চাঁদ, ধীর গতিতে ঢলে পড়ছে পশ্চিম দিকে। বাড়ির দেয়ালের ছায়া গজখানেক চড়া হয়ে পড়েছে মাটির উপর। কুচকুচে কালো এক অশরীরের মতো এমনভাবে স্পর্শ করে আছে আমার পায়ের পাতা যে টেরই পাচ্ছি না। পূব দিকে তাকালে চোখে পড়ে একটুখানি সমুদ্র। রাতের এই সময়ে একাকিত্বের এই মুহূর্তে সাগরটা কেমন যেন রহস্যময় মনে হলো আমার। ওই অবারিত জলরাশি আর মাটিতে লুটিয়ে পড়া এই ছায়ার মাঝখানে ধূসর বালির বিস্তার। হীরার মতো চকচক করছে সৈকতটা চাঁদের আলোয়। আমার পেছনে একটানা জ্বলতে জ্বলতে গরম আর লাল হয়ে উঠেছে কেরোসিন ল্যাম্পটা। ঢুকে পড়লাম আমার ঘরে, দরজা আটকে দিলাম ভালো মতো। তারপর গিয়ে হাজির হলাম ডক্টর মরোর গবেষণাগারে। মৃত কতগুলো স্ট্যাগহাউন্ড আর লামার পাশে লতাপাতার স্তূপের উপর পড়ে আছেন তিনি। দেখলে কে বলবে মারা গেছেন খুবই প্রতিভাবানী বিজ্ঞানী। ভয়ঙ্কর একটা মৃত্যুর পরও আগের মতোই সৌম্য আছে বিশাল চেহারাটা। নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে কঠোর চোখ দুটো। একটা সিঙ্কের এক কোনায় বসে পড়লাম। কি করা যায় ভাবছি। ডিঙি নৌকাটায় কিছু খাবার দাবার আর মালপত্র নিয়ে ভেসে পড়ব অজানার উদ্দেশ্যে। তারপর কপালে যা আছে তাই হবে। এই ভয়ঙ্কর দ্বীপে অসহায়ের মতো দিন কাটিয়ে শেষে একদিন পশু মানবদের শিকারে পরিণত হওয়ার ইচ্ছা নেই আমার। তবে যাওয়ার আগে কাল সকালেই পুড়িয়ে ছাই করতে হবে মরো আর হতভাগা এই জন্তুগুলোকে। মন্টগোমারির ব্যাপারে সত্যি কোনো আশা নেই। বছরের পর বছর ধরে পশু মানবদের সঙ্গে থাকতে থাকতে ওর মানবীয় গুণগুলো লোপ পেতে শুরু করেছে। মানুষের সমাজে বাস করার যোগ্যতা বলতে গেলে হারিয়েই ফেলেছে বেচারা। কতক্ষণ ধরে বসে বসে ওসব ভাবছিলাম জানি না। মন্টগোমারি ফিরে এসেছে টের পাওয়া মাত্র আমার চিন্তায় ব্যাঘাত ঘটল। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল কারা যেন। শুনে মনে হলো পুরো দুনিয়াটাই জয় করে ফেলেছে ওরা বোধহয়। উল্লাস আর হুঙ্কারে ভারী হয়ে উঠল রাতের বাতাস। পানির কিনারায় এসে থেমে গেল ওদের হই হুল্লোড়। হাতাহাতি আর ডালপালা ভাঙার আওয়াজ পেলাম কয়েকবার, কিন্তু পাত্তা দিলাম না তেমন একটা। তারপর শুরু হলো বেসুরো কিছু কণ্ঠের অসংলগ্ন গান। কিভাবে পালানো যায় ভাবতে লাগলাম আবার। উঠে দাঁড়ালাম এক সময়। ঘরে গিয়ে নিয়ে এলাম ল্যাম্পটা। উঠানের এক কোণার একটা চালাঘরের ছোট্ট কয়েকটা পিপা দেখেছিলাম একবার। সেগুলোর ভেতর কি আছে জানার জন্য এগিয়ে গেলাম সেদিকে। কাছে গিয়ে দেখি বিস্কিটের কতগুলো টিন আছে ভেতরে। খুললাম একটা। ঠিক তখনই চোখের কোণায় একটা নড়াচড়া ধরা পড়ল। মনে হলো লাল একটা অবয়ব দেখতে পেলাম যেন। পই করে ঘুরলাম। আমার পেছনে চাঁদের আলোয় প্রাণবন্ত উঠান। লতাপাতার যে স্তূপের উপর শুয়ে আছেন মরো সেটা দেখতে পাচ্ছি। তার পাশে ঠাসাঠাসি করে পড়ে আছে হতভাগা জন্তুগুলো। দেখে মনে হচ্ছে প্রতিশোধ স্পৃহায় শেষবারের মতো নিজেদেরকে আঁকড়ে ধরেছে যেন। লালচে একটা আভা দেখতে পেলাম হঠাৎ। নাচতে নাচতে উল্টো দিকের দেয়ালে গিয়ে থামলো আলোটা। তারপর দেয়ালের উপর দিয়ে উধাও হয়ে গেল। মিটমিট করে জ্বলছে ল্যাম্পটা। ভাবলাম ওটার আলোই হবে সম্ভবত। ঘুরে আগের কাজে মন দিলাম আবার। এক হাতেই তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম পিপাগুলোকে।
আগামীকাল যাত্রার সময় যে জিনিসটা কাজে লাগবে বলে মনে হলো সরিয়ে রাখতে লাগলাম একপাশে। ক্লান্ত শরীর আর ভাঙা একটা হাত নিয়ে কাজ করতে হচ্ছে, তাই কাজের গতি হলো ধীর, কিন্তু সময় বয়ে গেল দ্রুত। কখন যে ভোরের প্রথম আলো ফুটে উঠল আকাশে টেরই পেলাম না। মন্টেগোমারির দলের হইচই থেমে গিয়েছিল। রাত মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হলো। বাড়তে বাড়তে শেষ পর্যন্ত হাঙ্গামা শুরু হয়ে গেল ওদের মধ্যে। বার কয়েক শুনলাম আরো আরো বলে চেঁচাচ্ছে কারা যেন। কোলাহল এত বেড়ে গেল যে নিজের কাজে মন বসাতে পারলাম না আর। কি হলো সৈকতে জানার ইচ্ছা জাগলো মনে। উঠানটাতে বেরিয়ে এসে কান পাতলাম। কিছুক্ষণের মধ্যেই আমাকে চমকি দিয়ে গর্জে উঠল একটা রিভলভার। ছুটলাম সঙ্গে সঙ্গে। নিজের ঘরটা পার হয়ে এসে দাঁড়ালাম দরজার সামনে। তারপর দ্রুত হাতে দরজা খুলে বাইরে। দরজা যখন খুলছিলাম তখন মরল ল্যাবরেটরির ভিতর থেকে ভেসে এলো অদ্ভুত একটা শব্দ। শুনে মনে হলো উল্টে পড়েছে দু একটা বাক্স, মেঝেতে পড়ে গিয়ে ভেঙে গেছে কাচের কিছু জিনিস। কিন্তু ওসবের দিকে মনোযোগ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না তখন, তাই বাইরে এসেই এদিক সেদিক তাকাতে লাগলাম। সৈকতে বোট হাউসের পাশে চলছে বন্যী উৎসব। ভোরের অস্পষ্ট আলোয় স্ফুলিঙ্গের অদ্ভুত এক বর্ষণ দেখতে পাচ্ছি। আগুন ঘিরে ধস্তাধস্তি করছে কতগুলো কালো মূর্তি। আমার নাম ধরে ডাকতে শুনলাম মন্টেগোমারিকে। সঙ্গে সঙ্গে দৌড় দিলাম সেদিকে। পকেট থেকে রিভলভারটা বের করে হাতে নিয়েছি। একবার গুলি করল মন্টেগোমারি। আগুনের ঝলকটা দেখতে পেলাম মাটির কাছে, তার মানে পড়ে গেছে বেচারা। যত জোরে সম্ভব চেঁচিয়ে উঠলাম আমি। ফাঁকা গুলি করলাম একবার। পশু মানবদের তখন কেউ একজন চিৎকার করে বলল, প্রভু, আমাদের প্রভু আসছেন। ছত্রভঙ্গ হয়ে গেল ওরা। যে যেদিকে পারল দৌড়ে পালালো। একবার জ্বলে উঠেই স্তিমিত হয়ে গেল আগুনটা। মাথা গরম হয়ে গেছে আমার, তাই পলায়নরত পশু মানবদের দিকে রিভলভারটা তাক করে গুলি করলাম আরেকবার। লাভ হলো না কোনো। ঝোপঝাড়ের আড়ালে হারিয়ে গেল ওরা। কালো একটা স্তূপের মতো মাটিতে পড়ে আছে মন্টেগোমারি। ওর দিকে এগিয়ে গেলাম। চিত হয়ে আছে সে। ওর উপর হাত পা ছড়িয়ে পড়ে আছে ধূসর চুলো পশু মানবটা। প্রাণের কোনো চিহ্ন নেই জন্তুটার শরীরে, কিন্তু তারপরেও বাঁকা বাঁকা নখ দিয়ে খামচে ধরে আছে মন্টেগোমারির গলা। পাশেই উপুড় হয়ে পড়ে আছে মলিং। কামড়ে ওর ঘাড়টা ক্ষতবিক্ষত করে ফেলেছে কেউ। ভাঙা ব্র্যান্ডির বোতলের গলার কাছটা ধরে আছে বেচারা এক হাতে। আরও দুই পশুমানব পড়ে আছে নিভু নিভু আগুনের পাশে। একজন নিষ্পন্দ, আরেকজন গোঙাচ্ছে। থেকে থেকে মাথা তুলছে, কিন্তু পরক্ষণেই নামিয়ে ফেলতে বাধ্য হচ্ছে যন্ত্রণা সহ্য করতে না পেরে। ধূসর চুলোকে টেনে সরালাম মন্টেগোমারির ওপর থেকে। শয়তানটার বাঁকা বাঁকা বড় বড় নখগুলো ছাড়তে চায় না মন্টেগোমারির ছেঁড়া কোট। জোর খাটাতে হলো আমাকে। কালো হয়ে গেছে কোটের মালিকের চেহারা। ওর শ্বাস প্রশ্বাস চলছে কিনা বুঝতে পারলাম না। সৈকতেই যেহেতু পড়ে আছে, সমুদ্র থেকে আজলা ভরে পানি নিয়ে এসে ছিটিয়ে দিতে লাগলাম ওর চোখে মুখে। আমার কোটটা খুলে দলা পাকিয়ে বালিশের মতো বানালাম। ওটা দিলাম ওর মাথার নিচে। মলিংয়ের দিকে তাকালাম আরেকবার। কোনো সন্দেহ নেই, মারা গেছে বেচারা। আগুনের পাশে চিৎপাত হয়ে আছে ধূসর চেহারার দাড়িওয়ালা এক নেকড়ে মানব। এতক্ষণে খেয়াল করলাম ওটার ঊর্ধ্বাঙ্গ পড়ে আছে জ্বলন্ত কাঠকয়লার উপর, কিন্তু বেচারা এত বেশি আহত যে সরতেও পারছে না। গুলি করে ওটার খুলি উড়িয়ে দিয়ে রেহাই দিলাম সব যন্ত্রণা থেকে। আরেকটা পশুমানবও পড়ে আছে, একটু নড়ছে না দেখে বুঝলাম মারা গেছে সেটাও। হাঁটু গেড়ে বসে পড়লাম মন্টেগোমারির পাশে। প্রাথমিক চিকিৎসার কিছুই জানি না বলে জীবনে প্রথমবারের মতো খুব আফসোস হলো আমার। আরও স্তিমিত হয়ে এসেছে আগুন। সরু কিছু ডালের ছায়ের মাঝখানে অল্প কয়েক টুকরো কাঠ নিস্তেজভাবে জ্বলছে এখন। এসব কাঠ কোত্থেকে জোগাড় করলো মন্টেগোমারি ভেবে আশ্চর্য না হয়ে পারলাম না। কিছুক্ষণের মধ্যে আরো ফর্সা আর নীলচে হয়ে উঠল আকাশটা। নিষ্প্রভ আর অস্পষ্ট হয়ে গেল ডুবন্ত চাঁদ। আরও কিছু সময় পর লালচে হয়ে উঠল পূবাকাশ। হঠাৎ ধূপ করে একটা শব্দ হলো কোথাও। সাপের মতো হিস হিস করে উঠল কিছু একটা। ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়েই আর্তচিৎকার করে লাফিয়ে উঠলাম। সকালের আকাশ দূষিত করে দিয়ে বাড়ির ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে ধোঁয়া। পুরো বাড়িটাকে গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা। খড় দিয়ে ছাওয়া ছাদ পুড়ে ছাই হতে সময় লাগলো না। আমার ঘরের দিকে তাকালাম। ভেতরে দাও দাও করে জ্বলছে আগুন।
জানলা দিয়ে ফোয়ারার মতো ছিটকে বাইরে চলে আসছে দু একটা শিখা মাঝে মধ্যে। কি হয়েছে বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে। আমি যখন ঘর থেকে বের হলাম, কিছু একটা উল্টে পড়েছিল। সে কিছু একটা হচ্ছে ল্যাম্প। মন্টেগোমারির ডাক শোনামাত্র তাড়াহুড়ো করতে গিয়ে বেখেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে জিনিসটা। অনেক বেড়ে গিয়েছে আগুন। এখন বাড়ির ভেতরে ঢোকাই অসম্ভব। কোনো কিছু উদ্ধার করা তো পরের কথা। অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। আছে, মনে পড়ল হঠাৎ, যত তাড়াতাড়ি সম্ভব পালানো যায় এই দ্বীপ ছেড়ে। নৌকা দুটো যেখানে বাঁধা ছিল সেদিকে তাকালাম। ধক করে উঠল বুকটা। একটা নৌকাও নেই। আমার পাশে বালির উপর পড়ে আছে দুটো কুড়াল। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ফালি করে কাটা কাঠ। তার মানে নৌকা দুটো টুকরো টুকরো করে পুড়িয়ে দিয়েছে মন্টেগোমারি, যাতে আর কোনোদিনই সভ্য জগতে ফিরে যেতে না পারি। সে কি আমার উপর প্রতিশোধ নেবার জন্য করেছে কাজটা? কিন্তু ওর কি ক্ষতি করেছি আমি? প্রচণ্ড একটা ক্রোধ জাগল মনে। আমার পায়ের কাছে অসহায়ের মতো পড়ে থাকা পোকা গাধাটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে খুব। হঠাৎ করে ওর হাত দুটো কাঁপতে শুরু করল, এত দুর্বল ভঙ্গিতে যে দেখে করুণা জাগল মনে। উধাও হয়ে গেল রাগ। কয়েকবার কাতরে উঠল সে। তারপর মিনিট খানেকের জন্য খুলল দু চোখ। হাঁটু গেড়ে বসলাম ওর পাশে, উঁচু করে ধরলাম ওর মাথাটা। চোখ বন্ধ করে ফেলেছিল, আবারও খুলল সে। নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সকালের আকাশটার দিকে, তারপর তাকালো আমার দিকে। এতক্ষণে পলক পড়ল বেচারার। দুঃখিত, কথা বলতে কষ্ট হচ্ছে ওর। আমার মনে হলো কিছু একটা যেন স্মরণ করার চেষ্টা করছে। অসহায়ের মতো একদিকে কাত হয়ে আছে ওর মাথাটা। ভাবলাম পানি খেলে বোধহয় ভালো লাগবে ওর। কিন্তু হাতের কাছে না আছে পানি, না আছে পানি নিয়ে আসার মতো কোনো পাত্র। টের পেলাম আস্তে আস্তে ভারী হয়ে আসছে ওর শরীর। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল আমার। ঝুঁকে পড়লাম ওর ওপর। ওর শার্টের যে জায়গাটা ছিঁড়ে গেছে সেখান দিয়ে ভেতরে হাত ঢুকিয়ে দিলাম। না, একটু ধুকপুক করছে না হৃৎপিণ্ডটা। মরে গেছে মন্টেগোমারি। সূর্যের প্রথম কিরণমালায় বর্ণিল হয়ে আছে আকাশ। সমুদ্রের ফেনিল স্রোতের মিছিলে সেই আলোর চোখ ধাঁধানো প্রতিফলন। কুঁচকে গেছে মন্টেগোমারির চেহারাটা, কিন্তু তারপরেও সূর্যের আলোর প্রভাবে লালচে একটা আভা ফুটে আছে সেখানে। আমার কোট দিয়ে বানানো বালিশটার উপর সাবধানে নামিয়ে রাখলাম ওর মাথাটা। উঠে দাঁড়ালাম। তারপর সামনে দিগন্ত বিস্তৃত চকচকে বিষণ্ণ সাগর, আর পেছনে নিস্তব্ধ কিন্তু বিভীষিকাময় এই দ্বীপ, পশু মানবে ভরা, যাদেরকে আপাতত দেখা না গেলেও জানি আছে কোথাও না কোথাও। বাড়িটা জ্বলছে, পুড়ে ছাই হচ্ছে সব খাবার দাবার আর অস্ত্রশস্ত্র। পোড়ার বিশ্রী একটা শব্দ পাচ্ছি এত দূর থেকেও। হঠাৎ হঠাৎ লাফিয়ে উঠছে আগুনের শিখা, এটা সেটা ভেঙে পড়ছে একটু পরপর। ধোঁয়ার মোটা একটা রেখা এগিয়ে আসছে সৈকতের দিকে, আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে দূরে, গাছপালার মাথার উপর দিয়ে পশু মানবদের কুড়ে ঘরগুলোর দিকে। নিষ্পন্দ পড়ে থাকা 5টা লাশের দিকে তাকালাম আরেকবার। ঠিক তখনই ঘন একটা ঝোপ সরিয়ে বের হয়ে এলো 3 পশু মানব। 3 জনেরই পিঠ কুঁজো, বাইরের দিকে অদ্ভুত ভঙ্গিতে বের হয়ে আছে মাথা। হাতগুলো শরীরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। চোখে কৌতূহলী কিন্তু শীতল দৃষ্টি। বার কয়েক ইতস্তত করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো 3 জনই। তাকিয়ে আছে ওদের দিকে। কপালে কি আছে জানি না, লড়াই করে পারবো না ওদের বিরুদ্ধে। তাছাড়া লড়লেও আক্ষরিক অর্থেই লড়তে হবে এক হাতে, কারণ আরেকটা হাত গেছে ভেঙে। পকেটে একটা রিভলভার আছে, কিন্তু ওটার 2টো চেম্বার ফাঁকা। সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাঠের টুকরোগুলোর মধ্যে আছে 2টো কুড়াল। জোয়ার এসেছে সমুদ্রে। টের পাচ্ছি আমার পেছনে পানি বাড়ছে ধীরে ধীরে। এগিয়ে আসছে দানব 3টা। আর চোখে তাকালাম ওদের চেহারার দিকে। আমার দিকে তাকাচ্ছে নোরা। বোধহয় চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না। একটু পরপর নাক কুচকাচ্ছে। আমার পাশে পড়ে থাকা মৃতদেহগুলোর গন্ধ নিচ্ছে। কয়েক কদম এগিয়ে গেলাম আমি। নেকড়ে মানবের শরীরের নিচ থেকে রক্তমাখা চাবুকটা বের করলাম। তারপর সপাং করে চালালাম বাতাসে। থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকলো পশু মানবরা। স্যালুট করো, কড়া গলায় হুকুম করলাম। মাথা নোয়াও। ইতস্তত করতে লাগলো ওরা। হাঁটু বাঁকালো একজন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার।
তারপরও ওদের দিকে আরও কয়েক কদম এগিয়ে গিয়ে আদেশ করলাম আবার। এবার হাঁটু গেড়ে বসে পড়ল একজন, ওর দেখা দেখি বাকিরাও। ওদের ওপর থেকে চোখ না সরিয়ে ঘুরলাম, এগিয়ে গেলাম মৃতদেহগুলোর দিকে। বললাম, এই লাশগুলো দেখতে পাচ্ছ? আইন মানেনি এরা কেউই, কাজে উপযুক্ত শাস্তিও পেয়েছে। মনে রেখো, আইনের চেয়ে বড় কিছু নেই এই দ্বীপে। কেউ বাঁচতে পারবে না, আধখোলা চোখে আমার দিকে তাকিয়ে বলল একজন পশু মানব। ঠিক, কেউ বাঁচতে পারবে না, সম্মতি জানালাম। কাজে আমি যা বলি কান খুলে শোনো আর ঠিক সেটাই করো। উঠে দাঁড়ালো ওরা তিনজনই, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছে একজন আরেকজনের দিকে। কুড়াল দুটো তুলে নিলাম, ভাঙা হাটটার স্লিং থেকে ঝুলিয়ে দিলাম ও দুটোর মাথা। তারপর যথেষ্ট কসরত করে উপুর করলাম মন্টেগোমারির লাশ। ওর রিভলভারটা তুলে নিলাম বালির উপর থেকে। দুটি চেম্বারে গুলি আছে এখনো। ঝুঁকে পড়লাম আবার, তন্ন তন্ন করে খুঁজলাম। মন্টেগোমারির পকেটে পেয়ে গেলাম 6টা বুলেট। উঠে দাঁড়ালাম, চাবুক দিয়ে ওর লাশটার দিকে ইঙ্গিত করে আদেশ করলাম পশুমানবদের, ধরো ওকে, সাবধানে তুলে নিয়ে গিয়ে ভাসিয়ে দাও সমুদ্রে। এগিয়ে এলো 3 পশু মানব। দেখেই বোঝা যাচ্ছে এখনো মন্টেগোমারিকে ভয় পাচ্ছে ওরা। কিন্তু আমার হাতের চাবুক ওদের জন্য আরও ভয়ঙ্কর কিছু। সুতরাং কিছুক্ষণ ইতস্তত করে নিতান্ত অনিচ্ছুক ভঙ্গিতে হাত লাগালো ওরা। বাতাসে কয়েকবার চাবুক চালাতে হলো আমাকে, হুমকি ধমকি দিতে হলো। অবশেষে খুব সাবধানে মন্টেগোমারিকে তুলে নিল ওরা। তারপর এগিয়ে গেল সাগরের দিকে। এমনিতেই ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছিল পানির। ওদের অনিয়মিত পদক্ষেপে সে আওয়াজ আরও বিশৃঙ্খল হলো যেন। যাও, হুকুম করলাম, আরও সামনে যাও, দূরে নিয়ে গিয়ে ভাসিয়ে দাও ওকে। কোমর, তারপর একসময় বগল পর্যন্ত ডুবে গেল পশু মানবদের। আমার দিকে ঘুরে তাকিয়ে রইল ওরা। কি করবে জানতে চাইছে বোধহয়। ছেড়ে দাও, বললাম আমি। হাত থেকে লাশটা ছেড়ে দিল ওরা। ঝপাত করে আওয়াজ হলো। মুহূর্তের মধ্যে চিরদিনের জন্য উধাও হয়ে গেল মন্টেগোমারি। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। ভালো, ভাঙা কণ্ঠে বললাম। তাড়াহুড়ো করে ফিরে আসতে লাগলো 3 পশু মানব। দেখে মনে হলো ভয় পেয়েছে। রূপালী পানিতে ওদের কালো ফেন রেখা কেমন বেমানান দেখাচ্ছে। তীরে এসে থামল ওরা, ঘুরে তাকিয়ে থাকলো সাগরের দিকে। বোধহয় আশঙ্কা করছে এখনই পানি থেকে উঠবে মন্টেগোমারি, প্রতিশোধ নেবে ওদের ওপর। এবার এগুলো। পেছন থেকে ডাকলাম ওদেরকে, হাতের ইশারায় অন্য লাশগুলো দেখিয়ে দিলাম। আদেশ মানল ওরা, কিন্তু মন্টেগোমারির লাশটা যেখানে ফেলেছে সে জায়গার ধারে কাছেও গেল না। তেরছাভাবে সরে গেল অনেকখানি। পানি ভেঙে যথেষ্ট কষ্ট করে এগোলো প্রায় 100 গজ। তারপর ভাসিয়ে দিল সবগুলো লাশ। মৃঙের লাশটা যখন ভাসিয়ে দিচ্ছে ওরা, তখন শুনতে পেলাম পা টিপে টিপে আমার দিকে এগিয়ে আসছে কে যেন। পই করে ঘুরলাম। বিশাল হায়না শুকর মানব দাঁড়িয়ে আছে বড়জোর 12 গজ দূরে। মাথাটা ঝুঁকে পড়েছে ওর, জলজলের দৃষ্টি আমার উপর স্থির। শরীরের সঙ্গে সেটে আছে মুষ্টিবদ্ধ 2 হাত। আমাকে ঘুরতে দেখে থামল সে, চোখ সরিয়ে নিল আমার উপর থেকে। একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্ত ওর সঙ্গে চোখাচোখি হলো আমার। সঙ্গে সঙ্গে চাবুক ফেলে দিয়ে পকেট থেকে বের করলাম রিভলভার। নিজেকে বাঁচাতে হলে এই জন্তুটাকে মারতেই হবে। এই দ্বীপে এখন এটার চেয়ে ভয়ঙ্কর কোনো পশুমানব আর নেই। উত্তেজনাকর কয়েকটা মুহূর্ত কেটে গেল নিঃশব্দে। চেঁচিয়ে উঠলাম হঠাৎ, স্যালুট করো, মাথা নোয়াও। জবাবে দাঁত বের করে ক্রুদ্ধ একটা হুঙ্কার ছাড়ল জন্তুটা। তারপর বলল, আপনি কে? আপনাকে কেন? আর দেরি করলাম না, রিভলভারটা তাক করেই গুলি করলাম। তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠে সে ঘুরে দৌড় দিল। তাড়াহুড়ো করতে গিয়ে মিস করেছি আমি, গুলি লাগাতে পারিনি জন্তুটার গায়ে। আতঙ্কে অস্থির হয়ে ছুটে পালাচ্ছে ওটা। পালাতে দিলে কি হতে পারে জানা আছে আমার, তাই আবার গুলি করার জন্য বুড়া আঙ্গুল দিয়ে তাক করলাম রিভলভার। কিন্তু মাথা নিচু করে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে জন্তুটা। এত দূর থেকে গুলি করে যদি লাগাতে না পারি ভেবে বুলেট নষ্ট করার সাহস আমার হলো না। সৈকত বরাবর আড়াআড়িভাবে দৌড়াতে দৌড়াতে বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে আমাকে দেখল সে। তারপর একসময় উধাও হয়ে গেল ঘন ধোঁয়ার আড়ালে। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম সেদিকে। তারপর নজর দিলাম পানিতে দাঁড়িয়ে থাকা 3 পশু মানবের উপর। গত কয়েক মুহূর্তে যা ঘটে গেছে তা দেখে হতভম্ব হয়ে গেছে ওরা।
লিংয়ের লাশ পানিতে না ফেলে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এখনো। ওদেরকে কাজ শেষ করার ইঙ্গিত দিয়ে এগিয়ে গেলাম সৈকতের যে জায়গায় লাশগুলো পড়েছিল সেদিকে। লাথি দিয়ে বালি সরিয়ে ঢেকে দিতে লাগলাম রক্তের বাদামি দাগগুলো। পানি থেকে উঠে এলো পশুমানবেরা। ওদেরকে সঙ্গে রাখলে কি লাভ হবে, অথবা আদৌ কোনো লাভ হবে কি না বুঝতে পারলাম না, তাই চলে যেতে বললাম। তারপর সৈকত পার হয়ে গিয়ে ঢুকলাম জঙ্গলে। ভাঙা হাতের স্লিংয়ের কুড়াল দুটোর সঙ্গে কায়দা করে ঢুকিয়ে দিয়েছি চাবুকটা, আরেক হাতে নিয়েছি রিভলভার। কপালে কি আছে ভেবে দুশ্চিন্তা হচ্ছে। এই দ্বীপে এখন এমন কোনো জায়গা নেই যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি কিংবা নিশ্চিন্তে ঘুমাতে পারি কয়েক ঘন্টা। কি করা উচিত বুঝতে না পেরে ফিরে এলাম সৈকতে। পূবমুখী হয়ে হাঁটতে লাগলাম। জ্বলন্ত বাড়িটা ছাড়িয়ে এগোলাম কিছু দূর। এই জায়গার বালিতে জায়গায় জায়গায় কেমন একটা লালচে আভা। অনতি দূরে একটা শৈলশিরা। সুবিধাজনক একটা জায়গা বেছে নিয়ে বসে পড়লাম হাঁটুতে থুতনি ঠেকিয়ে। মাথার উপর আগুন ঢালছে সূর্য। যতই সময় যাচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছি। যতটা সম্ভব ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা করলাম পুরো ব্যাপারটা, কিন্তু লাভ হলো না। আকাশ পাতাল ভাবনা পেয়ে বসলো আমাকে। কতক্ষণ পর জানি না, সামুদ্রিক কিছু পাখির চিৎকারে ব্যাঘাত ঘটল আমার চিন্তায়। তাকিয়ে দেখি স্রোতের ধাক্কায় সৈকতে এসে ঠেকেছে কালো একটা বস্তু, আর ওটা নিয়েই হুটোপুটি করছে পাখিরা। কালো জিনিসটা কি জানি আমি, কিন্তু পাখিগুলোকে তাড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা জাগছে না মনে। উঠে দাঁড়ালাম, উল্টো ঘুরে হাঁটতে শুরু করলাম। সরে যাচ্ছি আরও পূব দিকে। একটু একটু করে কাছে আসছে সংকীর্ণ ওই উপত্যকা, যেখানে আছে পশু মানবদের গ্রাম। যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করছি আশেপাশের ঘন হয়ে জন্মানো গাছপালা, কারণ আমার ঘাড়ে লাফিয়ে পড়ার জন্য ওত পেতে থাকতে পারে যে কেউ। আধ মাইল মতো চলার পর হঠাৎ করে খেয়াল করলাম আমার পিছু নিয়েছে কেউ। ঘুরে তাকালাম সঙ্গে সঙ্গে। যে তিনজন পশুমানব ছিল আমার সঙ্গে ওদেরই একজন। কিন্তু আমি এতটাই বিচলিত হয়ে পড়েছি যে ওকে চেনার পরেও হাতের রিভলভার তাক করলাম ওর দিকে। শান্ত ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছিল জন্তুটা। আমাকে আক্রমণ করার মতো কোনো লক্ষণ ছিল না ওর হাবভাবে। তারপরও উত্তেজিত না হয়ে পারলাম না। আমাকে রিভলভার তুলতে দেখে থমকে দাঁড়ালো সে, ইতস্তত করল কিছুক্ষণ, তারপর আগের চেয়ে ধীর গতিতে এগিয়ে আসতে লাগল। চলে যাও, চিৎকার করে উঠলাম। মনিবের প্রতি যেমন অনুরক্তি দেখায় কুকুর, ওই পশুমানবটার আচরণেও সেরকম কিছু একটা আছে বলে মনে হলো আমার। তাড়িয়ে দেয়া কুকুরের মতোই ধীর গতিতে সে পিছু হটল, কিন্তু কিছু দূর গিয়ে থেমে দাঁড়ালো। কুকুরের মতোই কাতর দৃষ্টিতে তাকালো আমার দিকে। চলে যাও, আবার বললাম। আমার কাছে এসো না। আমি কি আপনার কাছে আসতে পারি না? করুণ কণ্ঠে জিজ্ঞেস করল জন্তুটা। না, চলে যাও, জোর গলায় বললাম। চাবুক বের করে চালালাম বাতাসে। তারপরে জন্তুটা যাচ্ছে না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরলাম চাবুক। নিচু হয়ে তুলে নিলাম একটা পাথর, হাত তুলে ছুঁড়ে মারার ভঙ্গি করলাম। কাজ হলো। আস্তে আস্তে চলে গেল জন্তুটা। আবার হাঁটতে লাগলাম আমি। একসময় হাজির হলাম পশু মানবদের উপত্যকায়। নলখাগড়া আর আগাছার জঙ্গলটা সমুদ্র থেকে আড়াল করে রেখেছে এই জায়গাটাকে। ওই জঙ্গলে লুকিয়ে থেকে দেখতে লাগলাম কি করছে জন্তুগুলো। মরো বা মন্টগোমারির মৃত্যু সংবাদে কিংবা বেদনা নিবাসের পুড়ে যাওয়ার খবরে ওদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছি ওদের ভাবভঙ্গি আর কাজকর্ম দেখে। কিছুক্ষণ দেখার পর মনে হলো আগের মতোই স্বাভাবিক আছে ওরা, উন্মত্ত হয়ে ওঠেনি। নিজের নির্বুদ্ধিতায় নিজের উপরই রাগ হলো। সাহস হারিয়ে ফেলেছিলাম, ধৈর্য ধরতে পারিনি। এমনকি মন্টগোমারির চিরবিদায়ের পর যখন সুযোগ ছিল ওই পশুমানবদের শাসক হয়ে যাওয়ার, তখন আকাশ পাতাল ভেবে আর একা একা ঘুরে সময় নষ্ট করেছি। দুপুর পর্যন্ত বসেই থাকলাম এক জায়গায়। দূরে আসছে যাচ্ছে পশুমানবরা, মাটিতে আরাম করে শুয়ে রোদ পোহাচ্ছে। আমার খিদে আর পিপাসা এত বেড়ে গেছে যে বাঁচব না মরব সে আতঙ্কও কমে গেছে অনেকখানি। অবশেষে আর পারলাম না। হাতে রিভলভার নিয়ে বেরিয়ে এলাম ঝোপের আড়াল থেকে। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি অনতি দূরে বসে থাকা কয়েকটা পশুমানবের দিকে। আমার পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো একটা নেকড়ে মানবী। এক দৃষ্টিতে তাকিয়েই থাকলো আমার দিকে। ওর দেখা দেখি বাকিরাও। উঠে দাঁড়ানোর চেষ্টা করছে না কেউ, সম্মানও জানাচ্ছে না আমাকে। এতই কাহিল লাগছে আমার
যে হুকুম করতেও ইচ্ছা হচ্ছে না। চুপ করে দাঁড়িয়ে থাকলাম আমি, দেখি কি হয়। কিছুই হলো না। আমি দেখছি ওদেরকে, ওরা দেখছে আমাকে। একসময় নীরবতা ভাঙতে হলো আমাকে। অনেকটা ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বললাম, কিছু খেতে দাও। আমার উপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে অলস কণ্ঠে একটা ষাঁড় শূকর মানব বলল, ঘরের ভেতর খাবার আছে। ওদেরকে ছাড়িয়ে এগিয়ে গেলাম কুড়ে ঘরগুলোর দিকে। বেশিরভাগ ঘরই খালি। পুরো জায়গাটা এই ভর দুপুরেও কেমন অন্ধকার অন্ধকার লাগছে। অদ্ভুত একটা গন্ধ বাতাসে। বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। খালি একটা কুড়ে ঘরের ভেতর পেয়ে গেলাম দাগি আর প্রায় পচা কয়েকটা ফল। খেয়ে নিলাম সেগুলো। তারপর বাইরে থেকে কুড়িয়ে আনলাম কিছু লাকড়ি। কুড়ের ভেতর ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। লাকড়িগুলো দিয়ে ঠেস দিয়ে রাখলাম, যাতে বাইরে থেকে সহজেই খুলতে না পারে কেউ। দরজার দিকে মুখ দিয়ে বসে পড়লাম দেয়াল ঘেঁষে, রিভলভার হাতে নিয়ে। গত 30 ঘন্টার ক্লান্তি পেয়ে বসল আমাকে। কখন যেন ঘুমে জড়িয়ে এলো দু চোখ। ঘুম ভাঙল সন্ধ্যার সময়। ভাঙা হাতটা ব্যথা করছে। উঠে বসলাম। কোথায় আছি ঠাউর করতে পারলাম না প্রথমে। কুড়ের বাইরে অস্পষ্ট কণ্ঠে কারা কথা বলছে। দরজার দিকে তাকানো মাত্র ধক করে উঠল বুকের ভেতর। স্পষ্ট মনে আছে লাকড়ি দিয়ে ঠেস দিয়ে রেখেছিলাম। এখন দেখছি সবগুলো লাকড়ি উধাও। খুলে হাঁ হয়ে আছে দরজাটা। তবে রিভলভারটা এখন আমার হাতেই আছে। টের পেলাম আমার পাশেই গুটিসুটি মেরে বসে আছে কি যেন, এত কাছে যে ওটার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি স্পষ্ট। ভয়ে দম বন্ধ হয়ে গেল আমার। জিনিসটা কি দেখার জন্য ঘাড় ঘোরালাম। ধীরে, খুব ধীরে নড়ে উঠল ওটা। নরম, উষ্ণ আর ভেজা ভেজা কিছু একটা স্পর্শ পেলাম আমার হাতে। সঙ্গে সঙ্গে পুরো শরীর শক্ত হয়ে গেল আমার। একটানে ছাড়িয়ে নিলাম হাতটা। চেঁচানোর জন্য মুখ খুললাম, কিন্তু গলার ভেতরেই আটকে গেল আওয়াজটা। রিভলভার তাক করলাম জিনিসটার দিকে। তারপর কোনো রকমে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কে? আমি প্রভু। তুমি কে? ওরা বলে এখন নাকি আমাদের কোনো প্রভু নেই, কিন্তু আমি জানি আছি। আপনি যাদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের লাশগুলো সমুদ্রে নিয়ে গিয়েছিলাম আমি। প্রভু, আমি আপনার দাস। তোমার সঙ্গে কি সৈকতে দেখা হয়েছিল? জি। সাহস কিছুটা ফিরে পেলাম। হাত বাড়িয়ে দিলাম। আমার ঘুম ভাঙা মাত্র যেভাবে চুমু খেয়েছিল জন্তুটা, সেভাবে চুমু খেলো আবার। তবে মনে হলো ঠোঁট নয়, জিহ্বার স্পর্শ পেয়েছি যেন। জিজ্ঞেস করলাম, বাকিরা কোথায়? ওরা সবাই পাগল, সবাই বোকা। ওরা বলে প্রভু মরে গেছেন। যার কাছে চাবুক থাকত তিনিও মরে গেছেন। আর সাগর থেকে যিনি এসেছেন তিনি আমাদের মতোই। এখানে কোনো প্রভু নেই, শাসন করার কেউ নেই, বেদনা নিবাসও নেই। সব শেষ হয়ে গেছে। আইন ভালোবাসি আমরা, তাই মেনে চলব, কিন্তু আমাদেরকে আর কখনো শাস্তি পেতে হবে না। যেন সন্তুষ্ট হয়েছি এমনভাবে হাত দিয়ে কয়েকবার মৃদু চাপড় দিলাম জন্তুটার মাথায়। মনে পড়ল এতক্ষণে সৈকতে যে 3 পশুমানবকে দেখেছিলাম, এটা ওদেরই একজন, কুকুর মানব। আপনি কি ওদের সবাইকে শাস্তি দেবেন? জিজ্ঞেস করল সে। দেব। আমার কথা যারা শুনবে না তাদের সবাইকে কয়েকদিনের মধ্যেই কঠিন শাস্তি দেব আমি। প্রভু যাকে ইচ্ছা করেন হত্যা করতে পারেন। তোমাদের মধ্যে একজন খুব গুরুতর একটা অন্যায় করেছে। সুযোগ পেলে ওকে হত্যা করা হবে। যদি কখনো দেখা হয়ে যায় ওর সঙ্গে, আমি বলামাত্র লাফিয়ে পড়ব ওর ওপর। চলো এখন, বাইরে যারা আছে ওদের সঙ্গে কথা বলা দরকার। আমার আগে বাইরে বের হলো কুকুর মানব। যে জায়গায় দাঁড়িয়ে একদিন শুনেছিলাম আমাকে ধাওয়া করে আসছিল ডক্টর মরর হাউন্ডগুলো, সে জায়গার কাছাকাছি দাঁড়ালাম আমি। আধারে ঢেকে গেছে পুরো উপত্যকা। কেমন যেন ভেজা ভেজা দুর্গন্ধ বাতাসে। পেছনে কালচে সবুজ ঢালে জ্বলছে আগুন। সেটার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে কুঁজো পিঠের কিম্ভূত কেমাকার কতগুলো অবয়ব। দূরে ঘন গাছপালার কালো জঙ্গল। চাঁদ উঠেছে। দ্বীপের ধূম্ররন্ধ থেকে বের হওয়া ধোঁয়ার রেখায় কিছুটা ঢাকা পড়ে গেছে সেটা। এসো আমার সঙ্গে। কুকুর মানবকে কথাটা বলেই হাঁটা ধরলাম। দু একটা কুড়ে থেকে একজন দুজন পশু মানব বের হয়ে উঁকি দিয়ে দেখছে আমাকে, কিন্তু তেমন একটা পাত্তা দিলাম না ওদের। আগুনের আশেপাশে থাকা পশু মানবদের কেউই সম্মান জানালো না আমাকে। আমাকে অবহেলা করছে ওরা। হায়না শূকর মানবের খোঁজে তাকালাম এদিক ওদিক।
কিন্তু দেখতে পেলাম না। সব মিলিয়ে 20 জনের মতো পশুমানব আছে এখানে। কেউ চুপচাপ তাকিয়ে আছে আগুনের দিকে, আবার নিজেদের মধ্যে কথা বলছে কেউ কেউ। তিনি মরে গেছেন, তিনি মরে গেছেন, আমাদের প্রভু মরে গেছেন। পাশ থেকে হঠাৎ কিচিরমিচির করে উঠল বানর মানব। বেদনা নিবাস বলেও কিছু নেই এখন। উঁচু কণ্ঠে বললাম, তিনি মরেননি, তিনি এখন আমাদেরকে দেখছেন। কথাটা শুনে থমকে গেল ওরা। 20 জোড়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। বেদনা নিবাস নেই, কিন্তু আবার আসবে। তোমরা তোমাদের প্রভুকে দেখতে পারো না, কিন্তু তিনি ঠিকই শুনছেন তোমাদের কথা। ঠিক ঠিক, আমার সঙ্গে তাল মেলালো কুকুর মানব। দেখেই বোঝা যাচ্ছে দ্বিধার মধ্যে পড়ে গেছে পশু মানবরা। আসলে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই ওদের। তাই যখন যেটা সত্য বলে ভাবে ওরা, কেউ সেটার বিপক্ষে কিছু বললে প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করার মতো কোনো যুক্তি খুঁজে পায় না ওরা। পশুরা যত ভয়ঙ্কর আর ধূর্তই হোক, ওদের মধ্যে মিথ্যা জিনিসটা বোধহয় নেই। একমাত্র মানুষই পারে মিথ্যা কথা বলতে অথবা মিথ্যা কাজ করতে। এই মানুষটা অদ্ভুত কথা বলছে, বলল একজন পশু মানব। কিন্তু যা বলছি ঠিকই বলছি, বললাম আমি। প্রভু আর তার বেদনা নিবাস আবার ফিরে আসবে। তোমাদের মধ্যে যারা আইন মেনে চলবে না, সেদিন তাদেরকে ভুগতে হবে। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে পশু মানবরা। উদাসীনতার ভান করে নিতান্ত অলস ভঙ্গিতে হাতের কুড়াল দিয়ে কোপ দিতে লাগলাম মাটিতে। খেয়াল করলাম নিজেদের মধ্যে ফিসফিসানি বন্ধ রেখে এখন আমাকেই দেখছে ওরা। আমাকে প্রশ্ন করে চলল ওরা। ধৈর্য ধরে মিথ্যা বলতে লাগলাম একের পর এক। তবে মিথ্যাগুলো এমনভাবে বললাম যাতে একটার সঙ্গে আরেকটার মিল থাকে। কথা যত বলছি জড়তা তত কেটে যাচ্ছে আমার। বুঝতে পারছি আমার কথার প্রভাব পড়ছে পশু মানবদের ওপর। ঘণ্টাখানিক পর বুঝতে পারলাম বেশ কয়েকজন পশু মানব বিশ্বাস করতে শুরু করেছে আবার ফিরে আসবেন মর। নিজেদের মধ্যে আবারও কথা বলতে শুরু করেছে ওরা। প্রসঙ্গ একটাই, মরণ পুনরুত্থান। আপাতত আমার আর কিছু বলার নেই বুঝতে পেরে তাকালাম এদিক ওদিক। আমার শত্রু হায়না শুকুরকে খুঁজছি আসলে, কিন্তু দেখা নেই জন্তুটার। পশু মানবদের সঙ্গে আলোচনা শুরুতে আশেপাশে কোনো নড়াচড়া টের পেলেই চমকে চমকে উঠছিলাম। এখন অনেকখানি কেটে গেছে ভয়টা। আরও ওপরে উঠে এসেছে চাঁদ। পশু মানবরা একে একে হাই তুলছে ক্রমাগত। কিছুক্ষণ পর একজন একজন করে এগোতে লাগলো কুড়ে ঘরগুলোর দিকে। বুঝতে পারছি দ্বীপে একা একা ঘুরে বেড়ানোর চেয়ে এদের সঙ্গে থাকলেই আমার উপকার বেশি। সুতরাং আমিও ফিরে এলাম আমার কুড়েতে। সেই রাত থেকে পশু মানবদের সঙ্গে একাকী জীবনযাপন করতে লাগলাম। একাকী বলছি কারণ মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই দ্বীপে। যারা আছে তারা না মানুষ না পশু। কথা বলতে পারে, কিন্তু সেসব কথা যতটা না ওদের মনের, তার চেয়ে বেশি ডক্টর মরর। তিনি যেটা যেভাবে শিখিয়েছেন ওরা সেটা সেভাবেই বলে বেশিরভাগ সময়। খায় ঘুমায় সবই করে, কিন্তু ওদের কাজ দেখলে করুণা জাগে। বেচারারা না পারল পশু হয়ে থাকতে, না পারল মানুষ হয়ে মরতে। করুণা জাগে নিজের ওপরও। এমন এক জায়গায় পড়ে আছি যেখান থেকে কবে উদ্ধার পাব, কিংবা আদৌ উদ্ধার পাবো কি না জানি না। সময় যায়, টুকরো টুকরো অসংখ্য ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেসব বলার মতো নয়। যেহেতু একসঙ্গেই থাকি খাই, আস্তে আস্তে আমাকে আপন করে নিল পশু মানবরা। সম্মান করে আমার কথা শুনে, কিন্তু ঝগড়া বেঁধে গেলে এমনকি কামড়ও বসিয়ে দেয় আমার গায়ে। আমিও ছাড়ি না, পাথর ছুঁড়ে মারি কিংবা কুড়ালের কোপ দিই। তাছাড়া কুকুর মানব তো আছেই, প্রভু ভক্তের মতো সবসময় সঙ্গে থাকে আমার। হায়না শুকর মানব এড়িয়ে চলে আমাকে। সে যাতে কোনো সুযোগ না পায় সে ব্যাপারে সবসময় সতর্ক থাকার চেষ্টা করি আমি। কুকুর মানব ঘৃণা করে ওকে, আবার ভয়ও পায়। আমার মনে হয় চিতাবাঘ মানবের মতো রক্তের স্বাদ নিয়েছে সেও, এই জন্যই হিংস্র হয়ে গেছে। বনের ভেতর কোন একটা গুহায় একাই থাকে সম্ভবত। ওকে ধরার ব্যাপারে আমাকে সাহায্য করতে বললাম একবার পশু মানবদের, কিন্তু সাড়া দিল না ওরা কেন যেন। কুকুর মানবকে নিয়ে প্রায়ই হানা দিয়ে বেড়াতে লাগলাম জঙ্গলের ভেতর, এ গুহায় সে গুহায়, কিন্তু লাভ হলো না কোনো। বারবার কিভাবে যেন টের পেয়ে যায় শয়তানটা, পালিয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল একটা মাস। পশু মানবদের সঙ্গে আরো সহজ একটা সম্পর্ক গড়ে উঠেছে আমার। দু একজনের সঙ্গে তো রীতিমতো খাতির হয়ে গেছে বলা যায়। স্লথের মতো দেখতে ছোট্ট গোলাপি জন্তুটা প্রায়ই আসে আমার কাছে,
আমি যা করি তার প্রায় সবই অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু বানর মানবকে দেখলে আমার বিরক্তি লাগে। কথা বেশি বলে সে, আর নিজের হাতের 5 আঙ্গুল দেখিয়ে প্রায়ই অন্যদের বলে সে আর আমি নাকি একই জাতের। আইন মেনে চলে পশু মানবরা, অন্তত আমি দেখি ওদেরকে আইন মেনে চলতে। আবার মাঝে মধ্যে একটা দুটো খরগোশের মৃতদেহ পাওয়া যায়। আমার বিশ্বাস হায়ানা শূকর খায় ওগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে। আরেকটা জিনিস খেয়াল করলাম, সম্ভবত মে মাসের দিকে পশু মানবদের কথাবার্তা আর দেহভঙ্গিমায় স্পষ্ট একটা পরিবর্তন আসছে। আগে যেসব শব্দ সহজেই উচ্চারণ করতে পারত ওরা, এখন সেগুলো উচ্চারণ করতে গেলে কেমন আটকে আটকে যায় প্রায় সবারই। এমনকি একজন আরেকজনের সঙ্গে কথাও বলতে চায় না সহজে। এক বানর মানবী শুধু বকবক করে সারাক্ষণ, কিন্তু ওর কথার বেশিরভাগই বোঝা যায় না, বানরদের কিচিরমিচিরের মতোই মনে হয়। কেউ কেউ আবার কথা বলা বন্ধ করে দিয়েছে একেবারেই, কিন্তু আমি কিছু বললে বুঝতে অসুবিধা হয় না ওদের। সোজা হয়ে হাঁটতে পারে না ওরা আজকাল, কষ্ট হয়। কাউকে কাউকে প্রায় দেখি 4 হাত পায়ে ভর দিয়ে হাঁটছে। আমাকে দেখা মাত্র লজ্জিত ভঙ্গিতে সোজা হয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না। কোনো কিছু হাতে নিলে মনে হয় এখনই ফেলে দেবে। ঠিকমতো ধরে রাখতে পারে না বেশিক্ষণ। কামড়ে কামড়ে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে খায় খাবার, পানি খায় নদীতে মুখ ডুবিয়ে। বুকের ভেতরটা হু হু করে ওঠে আমার। মনে মনে বলি, কোনো লাভ হলো না ডক্টর মরো, মানুষ হয়ে থাকতে পারল না আপনার পশুরা। আবার আগের মতো হয়ে যাচ্ছে সবাই, বেশি দিন বাকি নেই। একটা জিনিস লক্ষ্য করে আশ্চর্য হলাম, পরিবর্তনগুলো যাদের মধ্যে এসেছে সবার আগে, তাদের বেশিরভাগই পশু মানবী। পশু মানবদের চেয়েও উন্মত্ত হয়ে উঠেছে ওরা দিন দিন। এক বিবাহের নিয়ম প্রচলিত থাকার পরেও একাধিক পশু মানবের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা করে ওরা, তাও আবার সবার সামনে। আইন বলতে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না দ্বীপে কয়েকদিন পর, সেটা আমার জায়গায় অন্য কোনো কানা কালা থাকলেও বুঝত। আমার কুকুর মানবের অবস্থাও ভালো নয়। স্পষ্ট মনে আছে, যেদিন প্রথম কথা হয়েছিল ওর সঙ্গে, মোটামুটি পরিষ্কার উচ্চারণে গুছিয়ে কথা বলছিল সে, কিন্তু এখন বলতে গেলে বোবা হয়ে যাচ্ছে জন্তুটা। যত দিন যাচ্ছে কথা বলার ক্ষমতা তত হারাচ্ছে সে। পরিবর্তন এসেছে ওর শরীরেও, বড় বড় লোম গজিয়ে গেছে সব জায়গায়। আগে ছিল বিশ্বস্ত এক সহচরের মতো, আর এখন কুকুরের সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই ওর। দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছিল ওই উপত্যকা আমার জন্য। তাই একদিন জায়গাটা ছেড়ে দিয়ে চলেই এলাম। ডক্টর মরোর বাড়ির ধ্বংসাবশেষের ভেতরে ডালপালা দিয়ে কোনো রকমে বানিয়ে নিলাম একটা চালাঘর। ততদিনে মনুষ্যত্ব বলে প্রায় কিছুই বাকি নেই পশু মানবদের মধ্যে। কাপড় তো দূরের কথা, এক টুকরো সুতো পর্যন্ত থাকে না কারো শরীরে। লোমে ঢাকা পড়ে গেছে সবার দেহ, সরু হয়ে সামনের দিকে বেরিয়ে এসেছে মুখ। একদিন নিজেদের মধ্যেই মারামারি কামড়াকামড়ি শুরু করে দেবে ওরা। আমাকে উপাদেয় কোনো খাবার ভেবে নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বে কেউ হয়তো। তবে এখনও সেরকম কিছু ঘটেনি। প্রায় প্রতিদিন পশু মানবদের উপত্যকায় যাই আমি, নিরাপদেই ফিরে আসতে পারি। রাত হয়ে গেলে একসময়ের কুকুর মানব আসে আমার পিছু পিছু, চালাঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যায় আমাকে। কখনো কখনো বসে থাকে ঘরের বাইরে, তখন কয়েকটা ঘন্টা একটু নিশ্চিন্তে ঘুমাতে পারি আমি। শ্লথের মতো দেখতে ছোট্ট গোলাপি জন্তুটা মুখ চোরা হয়ে গেছে অনেক। আমাকে দেখলে লজ্জাই পায় বোধ হয়, তাই আর কাছে আসে না আমার। একদিন দেখি গাছের ডালে পাতার আড়ালে চুপচাপ বসে আছে সে, তার মানে ফিরে গেছে আগের জীবনে। আমার কথা শুনে কেউ যদি ভাবেন পশু মানবেরা আগের মতো পশু হয়ে গেছে, তাহলে ভুল হবে। চিড়িয়াখানা বা জঙ্গলের ভালুক, নেকড়ে, বাঘ, শূকর বা বানরের মতো শারীরিক গঠন ওদের নেই। পুরোপুরি হবেও না হয়তো কোনোদিন। কাটাকুটি করে ওদের কাঠামো পাল্টে দিয়েছেন ডক্টর মরো, কারো বেশি কারো কম। কেউ দেখতে ভালুকের মতো কিন্তু ভালুক নয়, কেউ দেখতে বিড়াল গোত্রের প্রাণীদের মতো কিন্তু বাঘ বা চিতাবাঘ নয়, কেউ দেখতে গবাদি পশুর মতো কিন্তু গরু মহিষ নয়। পশুত্ব ফিরে পেয়েছে ওরা, পশুর শরীরটা পায়নি। পরিবর্তন হয়েছে আমারও। গায়ের কাপড়গুলোকে কাপড় না বলে হলদেটে ন্যাকড়া বললে বেশি মানায়। রোদে পুড়ে বাদামি হয়ে গেছে চামড়া, জট পাকিয়ে গেছে লম্বা লম্বা চুলে। আজকাল প্রায় সারাদিন দ্বীপের দক্ষিণ সৈকতে কাটিয়ে দিই আমি। বুক ভরা আশা নিয়ে প্রার্থনা করতে থাকি একটা জাহাজের জন্য। ভাবি অন্য কোনো জাহাজ না হোক, অন্তত আইপেকাকুয়ানহা তো যাবে এখান দিয়েই। কিন্তু এলো না জাহাজটা।
5 বার মাস্তুল আর 3 বার ধোয়া দেখলাম, কিন্তু দ্বীপের ধারে কাছে এলো না কেউ। দরকার হলে যাতে চট করে আগুন জ্বালানো যায় সেজন্য জোগাড় যন্ত্র করে রেখেছি আমি, কিন্তু এই আগ্নেয় দ্বীপের ধূমরন্ধ থেকে সবসময় ধোঁয়া বের হতে থাকে, তাই আমার জ্বালানো আগুন দেখে নাবিকরা কি বুঝবে কে জানে। সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে ভাবতে শুরু করলাম একটা ভেলা বানানো যায় কিনা। ততদিনে সেরে গেছে ভাঙা হাতটা, ভারী কাজ করতেও অসুবিধা হয় না। কিন্তু ভেলার চিন্তাটা মাথায় আসার পর নিজের অসহায়ত্বের কথাটাও মনে পড়ে গেল আরেকবার। জীবনে কোনোদিন কাঠমিস্ত্রির কাজ বা ওই জাতীয় কিছু করিনি, তাই জঙ্গলের গাছ কেটে কাটা টুকরোগুলোকে কোনো রকমের জোড়া দিয়ে দিনের পর দিন কাটতে লাগলো আমার। দড়ি বলতে কিছুই নেই, দড়ি বানিয়ে নেওয়ার উপায় নেই। সরু ডাল আর শক্ত গুল্ম ব্যবহার করি, কিন্তু সেগুলো সহজে বাঁকানো যায় না, না হয় অল্পতেই ছিঁড়ে যায়। হাজার ভেবেও কোনো কুলকিনারা করতে পারি না। মনে আছে বাড়ির ধ্বংসাবশেষের ভেতরে আর সৈকতের যে জায়গায় নৌকা দুটো পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আতিপাতি করে টানা প্রায় 15 দিন পেরেক বা ওই জাতীয় কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখেছিলাম। বিফলে যায়নি আমার পরিশ্রম, কিছু না কিছু হলেও পেয়েছি। পশু মানবদের সঙ্গে দেখা হয় মাঝে মধ্যে, বলা ভালো ওরা মাঝে মধ্যে দেখে কি করছি আমি। কাছে আসে না, ডাকলে লাফিয়ে চলে যায় আরেক দিকে। দিন তারিখের হিসেব নিয়ে আমার, তাই কখন বর্ষাকাল চলে এলো বলতে পারবো না। ভারী বৃষ্টি আর বজ্রঝড় যথেষ্ট ব্যাঘাত ঘটালো আমার কাজে। হাত পা গুটিয়ে বসে থাকলাম না, একটু একটু করে কাজ চালিয়ে গেলাম এবং একটা ভেলা তৈরি করে ফেলতে পারলাম একদিন। জিনিসটা দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার ব্যবহারিক জ্ঞান কম। তাই সাগরে মাইলখানেক পাড়ি দিয়ে তীরে ফিরে আসার পর আপনা থেকে খুলে আলাদা হয়ে গেল সবগুলো কাঠ। দিনের পর দিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে বানানো একটা জিনিসের ওরকম দুর্দশা সহ্য করতে পারলাম না, ভেঙে পড়লাম একেবারেই। টানা কয়েকদিন শুয়ে থাকলাম সৈকতে, সাগরের দিকে তাকিয়ে থেকে শুধু ভাবলাম কবে মরণ হবে আমার। মৃত্যুর কথা মুখে যতই বলুক, আসলে মরতে চায় না কেউই, আমিও না। একদিন এমন একটা ঘটনা ঘটল যার কারণে গা ঝাড়া দিয়ে উঠতে বাধ্য হলাম। বিষণ্ণ আর অলসের মতো মূল্যবান কয়েকটা দিন নষ্ট করার জন্য মনে মনে ধিক্কার দিলাম নিজেকে। ভুলেই গিয়েছিলাম সময় যত যাচ্ছে পশুত্ব তত বেশি করে ফিরে আসছে পশু মানবদের ভেতর। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে ডক্টর মরোর বাড়ির একদিকের দেয়াল, কিন্তু ভেঙে পড়েনি। ওটার ছায়ায় শুয়েছিলাম সেদিন। গোড়ালিতে শীতল কোনো কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠে চোখ খুললাম। স্লথের মতো দেখতে ছোট্ট গোলাপি জন্তুটা তাকিয়ে আছে আমার দিকে, চোখ পিটপিট করছে। অনেকদিন হলো কোনো কথা বলে না সে, হাঁটা চলাও করে খুব ধীর গতিতে। দিন দিন বড় আর ঘন হচ্ছে ওর গায়ের লোম, বেঁকে যাচ্ছে হাতের ছোট ছোট মোটা নখগুলো। আমাকে তাকাতে দেখে কাতরানোর মতো আওয়াজ করল সে। কিছু দূর হেঁটে গিয়ে ঢুকলো একটা ঝোপে, তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। ব্যাপার কি বুঝলাম না প্রথমে, মনে হয় ওকে অনুসরণ করতে বলছে সে ইশারায়। উঠে বসলাম, তারপর ভালো মন্দ যাই থাক কপালে ভেবে পিছু নিলাম জন্তুটার। ওর গতি তো এমনিই মন্থর, আমিও তাড়াহুড়ো করলাম না, তাছাড়া আবহাওয়া গরম। জঙ্গলে পৌঁছানো মাত্র একটা গাছে চড়ে বসল জন্তুটা। মাটিতে হাঁটার চেয়ে ঝুলন্ত ডাল বেয়ে তাড়াতাড়ি এগোতে পারে সে। বেশ কিছু দূর গেলাম ওর পিছু পিছু। একটা জায়গায় পৌঁছে হঠাৎ থেমে দাঁড়ালো সে। আমিও থমকে গেলাম বিভৎস দৃশ্যটা দেখে। বোঝাই যাচ্ছে খুব ধস্তাধস্তি হয়েছে এখানে। আমার কুকুর মানব মরে পড়ে আছে মাটিতে, ওর একেবারে কাছে বসে আছে হায়না শূকর। কুকুর মানবের শরীরটা কাঁপছে এখনো, দুহাতের কদাকার নখগুলো দিয়ে ওকে খামচে ধরে আছে হায়না শূকরটা, সমানে কামড়াচ্ছে শরীরের এখানে সেখানে, আর একটু পরপর হুঙ্কার ছাড়ছে বিজয় উল্লাসের। আমার পায়ের আওয়াজ পেয়ে জলজলে চোখে আমার দিকে তাকালো শয়তানটা। রাগে ফাঁক হয়ে গেল ওর ঠোঁট, বেরিয়ে পড়ল রক্তমাখা দাঁত, গর্জে উঠল সে ভয়ঙ্কর ভাবে। বুঝতে বাকি রইল না আমার, মনুষ্যত্ব বলতে কিছুই নেই ওর ভেতর। পুরোপুরি পশু হয়ে গেছে সে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা বা ভয় কোনোটাই নেই ওর মনে। এক কদম আগে বাড়লাম আমি, রিভলভার বের করলাম পকেট থেকে। দেখা যখন হয়েই গেছে, দেনা পাওনার হিসেবটা চুকিয়ে ফেলা যাক। পালানোর কোনো লক্ষণ দেখা গেল না শয়তানটার মধ্যে। আমার পিস্তল তাক করার আওয়াজ শুনেই পশুদের মতোই দোকান সামনে পেছনে করল, লোম দাঁড়িয়ে গেল ওর। শরীর সংকুচিত করল সে, যেন এখনই লাফিয়ে পড়বে আমার উপর।
তাড়াহুড়ো করলাম না, সময় নিয়ে নিশানা করলাম ওর দু চোখের মাঝখানে, তারপর টেনে দিলাম ট্রিগার। ততক্ষণে লাফ দিয়ে ফেলেছে জন্তুটা, উড়ে এসে সোজা পড়ল আমার উপর। চিত হয়ে পড়ে গেলাম মাটিতে। আমাকে আঁকড়ে ধরল সে, কিন্তু জোর নেই ওর হাতে, কারণ এবার আর মিস করিনি আমি। জায়গা মতোই লেগেছে বুলেট। হামাগুড়ি দিয়ে বের হয়ে এলাম শয়তানটার শরীরের নিচ থেকে। উঠে দাঁড়ালাম, খেয়াল করলাম কাঁপছি অল্প অল্প, লাশটাও কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে এই কম্পন। জীবনের সব লক্ষণ বিদায় নেবে ওই মৃতদেহ থেকে। বিপদ কেটে গেছে আপাতত, কিন্তু আমার মন বলছে আজ হোক বা কাল এরকম ঘটনা আবারও ঘটবে। কতগুলো লাকড়ি জোগাড় করে এনে চিতার মতো বানালাম, তারপর পুড়িয়ে দিলাম লাশ দুটো। স্পষ্ট বুঝতে পারছি এই দ্বীপ ছেড়ে না গেলে আমার মরণ সময়ের ব্যাপার মাত্র। দু একজন ছাড়া পশুমানবদের বেশিরভাগই চলে গেছে উপত্যকা ছেড়ে। ওদের কেউ থাকে গুহায়, কেউ ঘুরে বেড়ায় জঙ্গলে। দিনের বেলায় খাবার খোঁজে কেউ, কেউ আবার পড়ে পড়ে ঘুমায় সূর্যাস্ত পর্যন্ত। যার যার মতো আলাদা হয়ে গেছে ওরা। এই দ্বীপে এখন কোনো আগন্তুক এলে বলবে পাখি ছাড়া প্রাণী বলতে কিছু নেই এখানে। কিন্তু রাত নামলে পাল্টে যায় দ্বীপের পরিবেশ। অদ্ভুত একটা উত্তেজনা আর চাঞ্চল্য টের পায় তখন। কেউ হুঙ্কার ছাড়ে, কেউ আবার কাতরায় মৃত্যু যন্ত্রণায়। মাঝে মাঝে ভাবি ধরে ধরে মেরে ফেলি সবগুলোকে। ফাঁদ বানানোর ফন্দি করি, মেজাজ বিগড়ে গেলে ছুরি নিয়েই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। তবে যথেষ্ট পরিমাণ বুলেট থাকলে দেরি করতাম না এতদিন। পশু মানব, বিশেষ করে 20টার মতো যেসব মাংসাশী প্রাণী আছে, তাদের দেখা মাত্র গুলি করে মারতাম। আমার জন্য একমাত্র স্বস্তির কথা হলো যে মাংসাশীটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেটা মরেছে। নামে মাত্র হলেও এতদিন আমার সঙ্গী ছিল এই কুকুর মানব। দুর্ভাগ্যজনকভাবে মরল সেও। ওর মৃত্যুর পর আগের চেয়ে আরও বেশি সতর্ক হতে হলো আমাকে। আজকাল দিনে ঘুমাই, রাতে জাগি। চালা ঘর ছেড়ে সরে এসেছি বাড়ির পোড়া দেয়ালগুলোর ভেতর। এমন এক জায়গায় থাকি যেখানে ঢুকতে হলে সরু একটা প্রবেশপথ পার হয়ে আসতে হয়। আমাকে জানান না দিয়ে আসতে পারবে না কেউই। কিছু না কিছু একটা শব্দ হবেই। আরেকটা জিনিস খেয়াল করলাম, আগুনের ব্যবহার ভুলে গেছে পশু মানবরা। এখন বরং আগুন দেখলে ভয়ই পায় ওরা। কথাটা মাথায় রেখে আরেকটা ভেলা বানানোর কাজ শুরু করলাম। বাঁচতে হলে পালাতে হবে দ্বীপ ছেড়ে। কাজ চলছে, এমন সময় একদিন হাতে চাঁদ পেলাম যেন। সাগরের দিকে তাকিয়ে একটা মাস্তুল দেখতে পেলাম দক্ষিণ পশ্চিম দিগন্তে। দেখে মনে হলো একটা স্কুনার। সঙ্গে সঙ্গে আগুন জ্বেলে দিলাম আমি। দাও দাও করে জ্বলে উঠল আগুন। উত্তাপ এসে লাগলো আমার গায়ে। মাথার উপরে মাঝ দুপুরের গনগনে সূর্য। কোনো কিছুকেই পাত্তা না দিয়ে দাঁড়িয়ে থাকলাম আগুনটার পাশে। সারাদিন এক দৃষ্টিতেই তাকিয়ে থাকলাম দূরের ওই জাহাজটার দিকে। কিচ্ছু খেলাম না, এমনকি এক ঢোক পানি পর্যন্ত না। একসময় মাথা ঘুরাতে লাগলো, মনে হলো দাঁড়িয়ে থাকতে পারবো না বেশিক্ষণ। সৈকতে এসে আমাকে অবাক বিস্ময়ে দেখল কয়েকজন পশু মানব কয়েকবার, তারপর চলে গেল। রাত নামল এক সময়, অন্ধকারে হারিয়ে গেল জাহাজটা। বারবার নিভে যেতে চাচ্ছে আগুনটা, প্রাণান্ত চেষ্টা করে জ্বালিয়ে রেখেছি। যথাসম্ভব চেষ্টা করছি শিখাটা যাতে ছোট হয়ে না আসে। ভোরে আরও কাছে এলো জাহাজটা। ভুল ভাঙল তখন, জাহাজ নয়, ছোট্ট একটা নৌকা এগিয়ে আসছে দ্বীপের দিকে। দুজন লোককে দেখতে পাচ্ছি নৌকায়। একজন বসে আছে সামনের দিকে, আরেকজন হালের কাছে। কিন্তু কাজটা ভালো পারে না সে, বোঝা গেল। কারণ বাতাস যেদিকে বইছে সেদিকে স্থির থাকছে না নৌকার গতি। এদিক সেদিক করতে করতে একসময় সরে যেতে লাগলো দূরে। আমার হাতে জ্যাকেটের একটা টুকরো ছিল, প্রাণপণে সেটা নেড়ে ওদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে লাগলাম। কিন্তু ওরা আমাকে দেখতে পেয়েছে বলে মনে হলো না। আগের মতোই মুখোমুখি বসে আছে ওরা, একবারও তাকাচ্ছে না দ্বীপের দিকে। দৌড়তে লাগলাম। দ্বীপের সবচেয়ে নিচু শৈলান্তরীর ধরে নেমে গেলাম যতখানি নিচে নামা সম্ভব। তারপর হাত নাড়তে নাড়তে চেঁচাতে লাগলাম। লাভ হলো না এবারেও। আগের মতোই উদ্দেশ্যহীনভাবে চলছে নৌকাটা। ধীরে ধীরে, খুব ধীরে ফিরে যাচ্ছে সাগরের দিকে। অদ্ভুত একটা ঘটনা ঘটল তখন। দেখে চমকে উঠলাম। বিশাল এক সাদা সামুদ্রিক পাখি নৌকা থেকে শূন্যে উড়াল দিল, দুদিকে ডানা প্রসারিত করে। তারপর নৌকাটাকে কেন্দ্র করে চক্কর দিল কয়েকবার। কিন্তু পাখিটা যেন দেখলই না নৌকার লোক দুজন। যেভাবে বসেছিল সেভাবেই বসে থাকল। তার মানে অনেক আগে
আমি যখন নৌকাটা দেখেছি হয়তো তারও আগে মরে গেছে ওরা। চিৎকার চেঁচামেচি থামিয়ে দিলাম, আস্তে আস্তে বসে পড়লাম শৈলান্তরীপের উপর। থুতনিটা দুহাতে ঠেকিয়ে তাকিয়ে থাকলাম এক দৃষ্টিতে। আগের মতোই উদ্দেশ্যহীনভাবে সরে যাচ্ছে নৌকাটা। সরে যাচ্ছে না বলে বলা ভালো, স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে। স্রোত এখন পশ্চিমমুখী, নৌকাটাও তাই ওদিকেই যাচ্ছে। একবার ইচ্ছে হলো সাঁতরে গিয়ে নৌকায় উঠি, কিন্তু অদ্ভুত একটা ভয় পেয়ে বসল আমাকে। পারলাম না কাজটা করতে। বিকেলে স্রোতের ধাক্কায় নৌকাটা এসে ঠেকল তীরে, বাড়ির ধ্বংসাবশেষের থেকে 100 গজ দূরে। এবার উঠে দাঁড়ালাম, ধীর পায়ে হেঁটে এসে থামলাম নৌকাটার কাছে। যা ভেবেছিলাম তাই। মরে কাঠ হয়ে আছে নৌকার লোক দুজন। টেনে হিচড়ে নৌকা থেকে নামাতে হলো লাশ দুটো। খেয়াল করলাম একজনের লাশের মাথায় ঝাঁকড়া চুল, লাল রঙের, আইপেকা কোয়ানহা জাহাজের ক্যাপ্টেনের মতো অনেকটা। উকি দিয়ে দেখি ময়লা একটা সাদা ক্যাপ পড়ে আছে নৌকার ভেতর। চুপচাপ দাঁড়িয়ে আছি, এমন সময় নাক কুচকে ঘ্রাণ নিতে নিতে ঝোপের ভেতর থেকে চুপিসারে বেরিয়ে এলো 3 জন পশুমানব। উদ্বেগ উৎকণ্ঠার ভেতর দিয়ে এই জন্তুগুলোর সঙ্গে দিন কাটাতে কাটাতে আমার অনুভূতিগুলিও অন্যরকম হয়ে গেছে বোধহয়। তাই ওরা নিঃশব্দে এলেও টের পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে গা গুলিয়ে উঠল আমার, আতঙ্ক ভর করল মনে। নৌকাটা ঠেলে নামালাম সাগরে, দেরি না করে চড়ে বসলাম সেটাতে। 3 পশুমানবের মধ্যে দুটোকে বানানো হয়েছে নেকড়ে থেকে। পচা লাশের দুর্গন্ধ যত যাচ্ছে ওদের নাকে, তত বাড়ছে ওদের নাক কুচকানোর প্রবণতা, তত যেন আরো বেশি জলজল করছে ওদের চোখ। তৃতীয়টা ডক্টর মরর হতচ্ছাড়া এক সৃষ্টি, ভালুক আর ষাঁড় থেকে বানানো কিম্ভূত কিমাকার এক জন্তু। ডানে বামে না তাকিয়ে সোজা লাশ দুটোর দিকে এগুচ্ছে ওরা 3 জন। অনেকদিন পর উপাদেয় কোনো খাবার পাওয়ার আনন্দে মৃদু গর্জন ছাড়ছে একটু পরপর। তখন ঝিলিক দিয়ে উঠছে ওদের দাঁত। আর সহ্য করতে পারলাম না, আতঙ্কে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হলো আমার। পিছু ঘুরে একটানে বৈঠা তুলে নিয়েই বাইতে শুরু করলাম। সৈকতে কি হচ্ছে না হচ্ছে দেখার কথা মাথায় এলো না, কিন্তু বেশি দূর গেলাম না। শৈলশিরা আর দ্বীপের মাঝামাঝি থাকলাম। পরদিন ভোরে ফিরে এলাম দ্বীপে। নৌকাটা লুকিয়ে রাখলাম শৈলশিরার কাছাকাছি একটা জায়গায়। একটা মুহূর্তের জন্য থাকতে ইচ্ছা করছিল না দ্বীপে। মনের উপর জোর খাটিয়ে জোগাড় করে নিলাম কিছু ফল, খালি পিপাটা ভরে নিলাম নদী থেকে। ওত পেতে পকেটের শেষ 3টা বুলেট খরচ করে শিকার করলাম 2টো খরগোশ। যতক্ষণ দ্বীপে ছিলাম প্রতিটা মুহূর্তে আশঙ্কায় কাঁপছিল বুক। এই বুঝি ঘাড়ের উপর লাফিয়ে পড়ল কেউ। সেরকম কিছু ঘটল না, নিরাপদেই ফিরতে পারলাম নৌকার কাছে। বিকেলেই যাত্রা শুরু করলাম আবার। দক্ষিণ পশ্চিম দিক থেকে মৃদুমন্দ বাতাস বইছে একটানা। যত এগুচ্ছি তত ছোট, আরো ছোট হচ্ছে দ্বীপটা। মোচাকৃতির চূড়ার মতো ধোঁয়ার লম্বা ও চিকন রেখাটা মিলিয়ে যাচ্ছে ক্রমশ, উজ্জ্বল সূর্যালোকের কারণে। আমার মনে হচ্ছে সমুদ্র যেন বিস্তৃত হচ্ছে দুপাশে ধীরে ধীরে। খানিক বাদে পড়ে এলো বিকেল। রোদের তেজ কমতে কমতে দীপ্তিময় একটা পর্দার মতো ঝুলে থাকলো আকাশের এক কোনায় কিছুক্ষণ, তারপর মিলিয়ে গেল এক সময়। একটা দুটো করে অসংখ্য তারা ফুটে উঠল আকাশে। আশপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সাগরে ঢেউ আছে, তারপরও নিথর বলে মনে হচ্ছে আমার। মাথার উপরের অনন্ত আকাশটাও নিস্তব্ধ, চারদিকে বড় বেশি নীরব, আর আমি একেবারেই একা। 3টা দিন কাটল এভাবেই। কোথায় যাচ্ছি জানি না, কতদিন ভাসতে হবে সমুদ্রে তাও জানা নেই। সুতরাং হিসেব করে খেতে হয় আমাকে। পানি খরচ করি যতটা না করলেই নয়। যতক্ষণ পারি বৈঠা বাই, আর এই কয়দিন যা ঘটল সেসব নিয়ে আকাশ পাতাল ভাবি বিশ্রামের সময়। সমুদ্রগামী জাহাজের আশা ছেড়েই দিয়েছি। ধরেই নিয়েছি এ জীবনের সভ্য মানুষের দেখা আর পাব না। তারপরও যদি কেউ কখন উদ্ধার করে, পরনের নোংরা ছেঁড়া কাপড় আর মাথার কালো চুলের জট দেখে আমাকে পাগল যে মনে করবে, সে ব্যাপারে সন্দেহ নেই। লোকালয়ে ফেরার কোনো ইচ্ছে আমার নেই দেখে নিজের কাছেই অদ্ভুত লাগে আজকাল। পশু মানবদের কবল থেকে রক্ষা পেয়েছি, এতেই আমি খুশি। তৃতীয় দিন অ্যাপিয়া থেকে সান ফ্রান্সিসকোগামী 2 মাসতলের একটি জাহাজ তুলে নিল আমাকে। স্বাভাবিকভাবেই আমার কাছ থেকে সব ঘটনা জানতে চাইলেন ক্যাপ্টেন আর মেট। আমিও আদ্যপান্ত বললাম, কিন্তু চেহারা দেখে মনে হলো না আমার কথা বিন্দুমাত্র বিশ্বাস করেছে ওরা। শেষে বিজ্ঞের মতো মাথা নেড়ে রায় দিলেন দুজনেই। একা থাকতে থাকতে মাথায় গন্ডগোল দেখা দিয়েছে আমার।
কি বলছি নিজেই নাকি জানি না। তর্কে গেলাম না, কারণ কথা বাড়িয়ে লাভ নেই। আসলে জানি এক কান দুকান করে পুরো জাহাজ ছড়াবে আমার কথা। আমি নিজে সাফাই যতই গাই না কেন, ক্যাপ্টেন আর মেটের মতো বাকিরাও আমাকে পাগল ভাববে। সুতরাং চুপ হয়ে গেলাম। আমার গল্প শোনার ইচ্ছা নিয়ে আমার কাছে এসে যে যতই পীড়াপিড়ি করুক না কেন, সোজা বলে দিলাম, লেডি ভেইন ডুবে যাওয়ার পর থেকে এই জাহাজ আমাকে উদ্ধার করার আগ পর্যন্ত যা যা ঘটেছে তার কোনো কিছুই ঠিকমতো মনে করতে পারছি না। এদের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আবারও একা একাই থাকতে হয় আমাকে। অবশ্য লম্বা একটা সময় ধরে আধা মানুষ আধা পশুদের সঙ্গে থাকতে থাকতে মানুষের সঙ্গে ঠিকমতো মেলামেশা করার অভ্যাসটাও হারিয়ে ফেলেছি আমি। তারপরও সতর্ক থাকি, আমার আচরণ বা কথাবার্তায় এমন কিছু যেন প্রকাশ না পায় যাতে পাগল শব্দটা আপনার থেকেই জুড়ে বসে আমার নামের সঙ্গে। একাকিত্ব মানেই কল্পনা, আর কল্পনা মানেই স্মৃতির কাছে আত্মসমর্পণ। দ্বীপের প্রচলিত আইনের কথা, নৌকার মৃত 2 নাবিকের কথা, পশু মানবদের সঙ্গে কাটানো দিনগুলোর কথা, বাঁশ জঙ্গলে খুঁজে পাওয়া সেই লাশটার কথা বারবার মনে পড়ে যায়। আগেও বলেছি, সভ্য মানুষের দেখা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও মনের গহীনে হয়তো নিজের অজান্তেই ধরে নিয়েছিলাম, যদি কখনো কারো দেখা পাই, লোকটা আমার কথা মন দিয়ে শুনবে, সহমর্মিতা দেখাবে আমার প্রতি, একটুখানি হলেও বিশ্বাস করবে আমাকে। কিছুই হলো না দেখে আজকাল অনিশ্চয়তায় ভুগি আমি। কেমন ভয় ভয় করতে থাকে অকারণেই। যন্ত্রণা আরও বাড়ল আমার। একদিন হঠাৎ করে টের পেলাম আশপাশের লোকগুলোকে পশু মানব বলে মনে হচ্ছে। ওদের ভেতরের আত্মা মানুষের, কিন্তু দেহাবয়ব যেন পশুর। দ্বীপের পশু মানবরা যেমন পাল্টাতে শুরু করেছিল, পশু মানব থেকে আচরণগত দিক দিয়ে যেমন পশুতে পরিণত হচ্ছিল, এরাও যেন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। পশুত্বের লক্ষণ একটা একটা করে প্রকাশ পাচ্ছে সবার মধ্যে। কারো চেহারা তীক্ষ্ণ ও উজ্জ্বল, কাউকে দেখলেই মনে হয় বোকা বা বিপজ্জনক, কেউ কেউ আবার দায়িত্ব জ্ঞানহীন। জানি ভুল করছি, চারপাশের লোকগুলি আসলেই মানুষ, পশু মানবদের চেয়ে অনেক আলাদা। কিন্তু তারপরেও ওদেরকে দেখলে, আমার প্রতি ওদের কৌতূহল টের পেলে, ওরা আমাকে কিছু জিজ্ঞেস করলে অথবা আমাকে ওরা সাহায্য করতে চাইলে মনে মনে সংকুচিত হয়ে যাই। দূরে থাকা ছাড়া, একা থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না আমার। লন্ডনে ফিরে এলাম একসময়, থাকতে শুরু করলাম সেখানে। আমার ভয়টা পেয়ে বসলো আমাকে, অসহনীয় হয়ে উঠল দিন দিন। যেদিকেই যাই কেবল মানুষ আর মানুষ। আমার ঘরের খোলা জানালা দিয়ে কিংবা বন্ধ দরজা ভেদ করে ঢোকে ওদের কণ্ঠ। দম আটকে আসে আমার। এক ছুটে ঘর থেকে বের হয়ে চলে যাই রাস্তায়, কিন্তু সমস্যার সমাধান হয় না তাতে। পথিকরা চোখ তুলে তাকায় আমার দিকে। ক্লান্ত বিধ্বস্ত শ্রমিকরা কাশতে কাশতে চলে যায় আমাকে পাশ কাটিয়ে। বয়সের ভারে নুয়ে পড়া বুড়োদের দেখি নিজেদের মধ্যে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। গির্জায় গিয়ে ঢুকি মাঝে মাঝে। সবাই যখন মাথা ঝাঁকিয়ে সুর করে শ্লোক পাঠ করে, তখন মনে পড়ে যায় ডক্টর মরর দ্বীপের অদ্ভুত সেই আইনের কথা, বড় বড় লোমে আবৃত সেই প্রাণীটার কথা, যে আইন আবৃত্তির কাজে সাহায্য করতে বাকিদের। সুতরাং একসময় বাধ্য হয়ে নিজেকে একরকম গুটিয়েই নিলাম সমাজ থেকে। আজকাল আমার বেশিরভাগ সময় কাটে বই পড়ে আর রসায়ন নিয়ে গবেষণা করে। মেঘমুক্ত রাতগুলোতে তাকিয়ে থাকি আকাশের দিকে, তারা দেখি, জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করি। জানি না কেন স্বর্গীয় এক শান্তি পাই আমি তখন। কেন যেন মনে হতে থাকে পশুত্বের চেয়ে উত্তম যা কিছু আছে আমাদের ভেতরে, সেগুলি আমাদের জন্য সান্ত্বনা। আমাদের দৈনন্দিন জীবনের এত দুঃখ কষ্ট আর পাপের পরও ওগুলো নিয়েই বেঁচে আছি আমরা, বেঁচে থাকব। আমিও বেঁচে আছি ওই একই আশা নিয়ে, একাকিত্ব নিয়ে, আর অবিশ্বাস্য একটা গল্প নিয়ে, যে গল্পের সমাপ্তি এখানেই। এডওয়ার্ড প্রেন্ডিক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন এইচ.জি. ওয়েলসের সায়েন্স ফিকশন গল্প দ্য আইল্যান্ড অব ডক্টর মরো, ডক্টর মরোর দ্বীপ। আজ 5ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে যারা প্রথমবার মতো গল্প শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন। গল্পকথনের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।
নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।